আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে কথা বলবো সেন্টেন্স ন্যারেশন নিয়ে। এটি আমাদের দ্বিতীয় ভিডিও। এর আগে আমরা প্রথম ভিডিওতে ন্যারেশন করার যে প্রাথমিক ধারণা সেটা দিয়েছি। তো আমাদের নরমালি সেন্টেন্স ন্যারেশন করার জন্য যে সকল পরিবর্তন করা দরকার সেই পরিবর্তনগুলো আমরা প্রথম পর্বে দেখিয়েছি। তো আপনারা যারা প্রথম পর্বটি না দেখেছেন তারা অবশ্যই প্রথম পর্বটা আগে দেখে তারপরে এই ভিডিওটি দেখা শুরু করুন। কারণ ওইখানে আপনারা কীভাবে ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট করবেন এবং কী কী পরিবর্তন করতে হবে সব কিছু এখানে আমি বর্ণনা করেছি। তো এই জন্য আমি রিকোয়েস্ট করবো যাতে আপনারা ওই ভিডিওটি দেখে তারপর এটা দেখা শুরু করেন। তো দেখেন, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি সেন্টেন্স ন্যারেশন। তো আমি সেন্টেন্স ন্যারেশনটা কি আজকে খুব ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, সেন্টেন্সগত পরিবর্তন তাহলে প্রথমেই অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা যারা ন্যারেশন করতে এসেছি তারা অবশ্যই সেন্টেন্সের ধারণা নিয়েই এসেছি। আর যদি কেউ না নিয়ে আসি তাহলে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে আগে আপনাকে কী করতে হবে, ধারণা নিতে হবে। তো আমি সেন্টেন্সের ভিডিও তৈরি করেছি, সেটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে তারপরে ওইখান থেকে বুঝে শুনে তারপরে এখান থেকে করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা জানি সেন্টেন্স 5 প্রকার, সেটার মধ্যে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কীভাবে দেখেন এখান থেকে ন্যারেশনগুলো করব। তো প্রয়োজনীয় নিয়মসমূহ, তাহলে কী কী নিয়ম আমাদের পালন করতে হবে। প্রথমেই রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট থাকলে, ঠিক আছে, দেখেন রিপোর্টিং ভার্বে অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। তো যদি থাকে এবং ভার্ব যদি সে টু, সেইস টু, তারপরে সেইড টু, এর পরিবর্তে আমরা কি করব, টেল, টেলস বা টোল্ড বসাবো। মূলত দেখেন সে টু এটার পরিবর্তে লিখবো টেল, সেইস টু থাকলে লিখবো টেলস, আর যদি সেইড টু থাকে তাহলে লিখবো টোল্ড। আচ্ছা, আর যদি এই টু যুক্ত না থাকে তাহলে আমরা কি করব না, এইগুলোর কাউকে বসাবো না। তো যাই হোক, দেখুন তারপরে বলা আছে যে রিপোর্টিং ভার্বে সে টু, সেইস টু থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না। মানে যেই টেন্সে থাকবে সেই টেন্সে আমরা রাখবো, কোনো মডেল অক্সিলারি চেঞ্জ করবো না। তো তারপর দেখুন 3 নম্বর কি বলা আছে যে রিপোর্টেড স্পিচ চিরন্ত সত্য হলে টেন্সের পরিবর্তন হয় না। তো দেখুন আমরা একটা এক্সাম্পলের মধ্যে দেখাবো যে চিরন্তন সত্য যে বাক্যগুলো আছে সেগুলো থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো সর্বশেষ কী আছে দেখেন, ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা তুলে দিয়ে কী করবো, দ্যাট বসাবো। তো আশা করি এতটুকু বুঝতে পারলেন। এক্সাম্পল হিসাবে দেখেন, এই এক্সাম্পলগুলো দেখলে আপনার কী হবে, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এগুলো। তো প্রথমে বলা আছে রহিম সেইট। তো দেখেন রহিম সেইট আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে রহিম সেইট, তো এখানে তো অবজেক্ট নাই, যেহেতু শুধু রহিম সেইট একটা ভার্ব, তো এখানে টুও নাই। অবজেক্ট না থাকলে টু থাকে না। তাহলে দেখেন আমাদের প্রথম আমাদের শর্ত অনুসারে যদি করি আমরা, তাহলে কী করব, প্রথম যে সাবজেক্ট আছে রহিম সেটা লিখবো, তারপরে সেইটে সেইডি লিখবো, তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে কী হয় দ্যাট, তাহলে দ্যাট বসাবো। তাহলে আমরা আগে বলেছি সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্ট ফলো করবে। তাহলে রহিম এর সাবজেক্ট কি হি, তাহলে শ্যাল থাকলে শুড, বাকি যা আছে তাই বসাবেন। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারলেন। তারপরের এক্সাম্পলটা দেখুন যে হি সেইড টু মি। তো এই যে দেখেন সেইড টু, তাহলে আমরা কি বলছিলাম যে সেইড টু থাকলে কি বসাবো, টোল্ড। তাহলে হি টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তাহলে এখানে দেখেন থার্ড পার্সন, তো থার্ড পার্সন থাকলে কী হয় না, কোনো পরিবর্তন হয় না। তো হি আছে হি থাকবে, তাহলে ইজ থাকলে ওয়াজ হবে, বাকি যা আছে তাই লিখবেন, এখানে আর কোনো পরিবর্তন নাই। তারপরের এক্সাম্পলে দেখেন দে দে সে টু মি। তাহলে দেখেন এখানে দুঃখিত দে সে টু মি, তাহলে সে যেহেতু আছে সে টু, তাহলে তার পরিবর্তে আমি কী লিখবো, টেল। তাহলে দে টেল মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তাহলে আপনার এখানে সাবজেক্ট কী আছে, ইউ, সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে, অবজেক্ট মি। তাহলে মির পরিবর্তে আমি কী লিখবো, আই, কারণ মির সাবজেক্ট হচ্ছে আই লিখবো। তারপর দেখেন এখানে ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে ক্যান ডু দ্য ওয়ার্ক কি থাকবে, কেন টেন্সের পরিবর্তন হলো না, কারণ এই যে বলা ছিল যে সে টু বা সেইস টু, এইগুলো থাকলে কি হয় না, টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো দেখেন সর্বশেষ যে এক্সাম্পল লিখেছি, এখানে বলতেছে দ্য টিচার সেড টু মি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তাহলে এখানে দেখেন সূর্যের চারিদিকে কী করে, পৃথিবী ঘুরে। তাহলে এটা একটা চিরন্তন সত্য বাক্য বা চিরন্তন সত্য কথা। তাহলে এই জাতীয় কথা থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখেন আমাদের এখানে কি আছে, সেইড টু, তার পরিবর্তে আমি কী লিখবো, টোল্ড মি হবে, দুঃখিত টোল্ড, এখানে টোল্ড। তাহলে দ্য টিচার টোল্ড মি, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপরে এখানে দেখেন এই টেন্সটা কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, যেভাবে আছে আমি কী করবো সেইভাবেই বসিয়ে দেবো, কারণ এখানে দ্য আর্থ এটা কি একটা থার্ড পার্সনের সাবজেক্ট, যার কারণে এটার কোনো পরিবর্তন হবে না। তো যেভাবে আছে আমি সেভাবেই লিখবো। তো আশা করি আপনারা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে বুঝতে পারলেন। তো এগুলো আপনারা একটু নোট করে নেবেন এবং একটু সুন্দরভাবে যদি একটু পড়েন, একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে এগুলো কি আপনাদের কাছে একটু কঠিন মনে হবে না। তো তারপর কথা বলবো ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে।
তো ইন্টারগেটিভ সেন্টেন্স করার জন্য আমাদের যে প্রয়োজনীয় নিয়মসমূহ সেগুলো কি দেখেন, রিপিটিং ভার্বে সে বা সে টু থাকলে আক্স, শুধু আক্স হবে। আর যদি সেইড বা সেইড টু থাকে তাহলে আক্সড হবে। মানে কি, এটা প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জন্য প্রেজেন্টই থাকবে। আর যেটা পাস্ট ফর্মে থাকবে সেটার সাথে কী করতে হবে, পাস্ট ফর্ম করে নিতে হবে। তো যাই হোক, এটা বুঝতে পারলেন। তারপরে দেখেন, রিপোর্টেড স্পিচটি যদি মডেল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ হবে। আর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে যদি শুরু হয় তাহলে ইফ না বসে ডাব্লিউএস কোশ্চেনটি কী করতে হবে, বসাতে হবে। তো এটা আমি উদাহরণের মধ্যে দেখাবো। আর কি হয় দেখুন, ইনডিরেক্ট ন্যারেশন সর্বদা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আমরা যেই 5 প্রকারের সেন্টেন্স আছে এর প্রত্যেকটা পরিবর্তন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে করব, এই কথাটা যেন মনে থাকে আপনাদের। তো যাই হোক, দেখেন এক্সাম্পলের মধ্যে আমরা একটু বুঝি। এখানে বলা আছে হি সেড টু মি আর ইউ হ্যাপি। তা দেখেন প্রশ্ন করা হয়েছে, ইন্টারগেটিভ। তো এখানে যেহেতু আপনার সেড টু থাকলে আমি কি বলছিলাম, আক্সড হবে। তাহলে হি আক্সড মি এবং ইনভার্টেড কমার পরিবর্তে ইফ। তাহলে ইফ কেন লিখলাম, দেখেন মডেল অক্সিলারি দিয়ে কী হচ্ছে, এখানে শুরু করা হয়েছে। যদি এখানে ডাব্লিউএস কোশ্চেন থাকতো তাহলে পরে দেখাবো কী হবে। তো দেখেন এখানে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করার কারণে আমি কী করলাম, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ লিখলাম। তারপর এখানে সাবজেক্ট কি ইউ, তাহলে ইউ তো সেকেন্ড পারসন, কাকে ফলো করে, অবজেক্ট মি। তাহলে মির সাবজেক্ট কি আই। তারপর কি আর থাকলে কী হবে, ওয়াজ। তারপর কি আছে, হ্যাপি, শেষ। তো তারপর দেখেন পরের উদাহরণ, রুমা সেড টু মি হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। তাহলে দেখেন এখানে সেড টু, তার জন্য আমি আক্সড লিখলাম এবং তাহলে কি আসে, রুমা আক্সড মি। এখন দেখেন ইনভার্টেড কমার পরিবর্তে আমি এখানে আর ইফ লিখতে পারবো না, কারণ এখানে ডাব্লিউএস কোশ্চেন আছে। তাহলে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ওটাই আমরা কী করবো, এখানে বসাবো। তাহলে হোয়ার, তারপর দেখেন সাবজেক্ট কি ইউ, তাহলে ইউ কাকে ফলো করে, অবজেক্ট মি। তাহলে মি এর সাবজেক্ট আমরা জানি আই, তাহলে এখানে আই লিখবেন এবং ডিড থাকলে হ্যাড হবে, কারণ এটা পাস্ট ইনডিফিনিট, যার কারণে পাস্ট পারফেক্ট হবে। এটা আমি আগের পর্বে বলেছি। তো তারপর দেখেন গো আছে, তাহলে এখানে গান হবে, কারণ হ্যাডের সাথে ভার্ব থ্রি বসাতে হয়। তারপরে এখানে ইস্টারডে, দেখেন এটাও আমি পর্বে বলেছি যে ইস্টারডে থাকলে কী হবে, দ্য প্রিভিয়াস ডে। তো দেখুন ইন্টারগেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। তো ইম্পারেটিভ সেন্টেন্সের পরিবর্তনগুলো কি দেখেন, তার আগে আমি একটা কথা বলি। আমাদের ন্যারেশনে যত প্রকারের সমস্যা হয় সেগুলো হচ্ছে আপনার কি, এই ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে। তো এটা খুব ভালোভাবে পড়বেন। তো দেখেন প্রয়োজনীয় নিয়মসমূহগুলো কি, রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার ভিতরে যে অংশ সেটার মধ্যে যদি অনুরোধ, আদেশ, ক্ষমা, উপদেশ এইগুলো নির্দেশ করে তাহলে রিপোর্টিং যে ভার্ব আছে সেই ভার্বের পরিবর্তে আমরা কি লিখব, রিকোয়েস্ট, অর্ডার, বেগ, অ্যাডভাইস। মানে এখানে দেখেন অনুরোধ বলতে কি বুঝি, রিকোয়েস্ট, আদেশ বলতে কি বুঝি, অর্ডার, ক্ষমা বলতে কি বুঝি, বেগ, উপদেশ বলতে অ্যাডভাইস। তাহলে আপনারা এই কথার সাথে মিলিয়ে এখান থেকে বসাবেন যে কোনটার সাথে কোনটা ম্যাচিং হয়। তো যাই হোক, তারপরে যদি এগুলো কোনোটি না থাকে বা না বোঝায় তবে আমরা কি করব, টেল লিখব। সেটা অবশ্যই কি, ওই ভার্ব দেখে। যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে টেলড হবে, আর যদি পাস্টে থাকে তাহলে কী লিখব, টোল্ড। অবশ্যই এটা পারবেন আপনারা। তারপরে রিপোর্টিং ভার্বটি পাস্ট হলে উপরের ভার্বগুলো পাস্ট ফর্ম হবে, যেটা আমি বললাম একটু আগে, ওইটাই। তো দেখেন তারপরে রিপোর্টেড স্পিচ যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে টু এবং নেগেটিভ হলে নট টু বসে, এক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তো যাই হোক, এটা আমরা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তারপরে 4 নম্বর যে শব্দটা আছে, দেখেন এখানে বলা আছে রিপোর্টেড স্পিচটি যদি লেট দ্বারা শুরু হয় এবং প্রস্তাব দেওয়া বোঝালে রিপোর্টিং ভার্ব প্রপোজ বা সাজেস্ট হবে। তো দেখেন এখানে যদি আমরা কোনো প্রপোজাল কোনো পাই রিপোর্টেড স্পিচের মধ্যে ইনভার্টেড কমার মধ্যে, তাহলে আমরা কী করব, প্রপোজড। এবং দেখবেন যদি ভার্বটা প্রেজেন্ট ফর্মে দুঃখিত পাস্টে থাকে তাহলে কী করবেন, ইডি যুক্ত করবেন, প্রপোজড হবে বা সাজেস্ট হবে, এগুলো লক্ষ্য রাখবেন। তারপরে কী হবে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। তো দেখুন আগে কী বসতো, টু, আর এখন কী হবে, দ্যাট। এখানেই পার্থক্য, আমাদের ম্যাক্সিমাম ভুলগুলো এখানেই হয়। তো যাই হোক, আশা করি এগুলো যদি আপনারা দেখেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর অক্সিলারি ভার্ব শুট হবে, বুঝতে পারলেন। যদি এইগুলো থাকে, এই যে লেট দ্বারা শুরু হয়ে যদি প্রপোজ বা সাজেস্ট এগুলো নির্দেশ করে তাহলে ওইখানে কি হয়, অক্সিলারি ভার্ব হবে কি, শুট। আবার বাক্যটি যদি প্রস্তাব না বোঝায় তবে মে বা মাইট বসাতে হবে। তাহলে পার্থক্যটা কোথায়, যদি কোনো প্রপোজড মানে প্রস্তাব দেওয়া বোঝায় তাহলে আমরা কী করব, অক্সিলারি ভার্ব নেব শুট। আর যদি কোনো প্রপোজাল না বোঝায় বা প্রস্তাব না বোঝায় তাহলে আমরা অক্সিলারি ভার্ব নেব মে বা মাইট। এটা আপনারা টেন্স অনুযায়ী বসাবেন। তো যাই হোক, এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে এই সেন্টেন্সগুলোর ব্যবহার বোঝার চেষ্টা করব। তো দেখুন এখানে বলা আছে হি সেড টু মি প্লিজ লেন্ড মি কাম মানি। তো এখানে দেখুন প্লিজ, এই প্লিজ কথাটার মানে হচ্ছে কি, অনুরোধ বোঝানো, মানে দয়া করে। তাহলে এই যে এখানে যে সে অনুরোধ করলো
তার কারণে আমাদের কি হবে, এইখানে যে ভার্বটা ছিল সেড টু, এটা কি হবে, রিকোয়েস্টেড হবে। তারপর কি আছে দেখেন, হি রিকোয়েস্টেড মি, তো আমি বলছিলাম যে এখানে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে, টু। তারপরে এই যে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে বসিয়ে দেবেন, শুধু দেখেন এখানে নাম্বার পার্সন ফলো রাখবেন। তো এই দেখেন মি আছে, তাহলে কি ফার্স্ট পার্সন, কাকে ফলো করবে, সাবজেক্ট, তাহলে সাবজেক্টের এখানে দেখেন এটা কিন্তু অবজেক্ট, তাহলে সাবজেক্টের অবজেক্টটা, হির অবজেক্টটা কী হবে, হিম, বাকি যা আছে তাই বসাবেন। তো তারপরের এক্সাম্পলটা দেখেন, টিচার সেড টু মি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে দেখেন শিক্ষক আমাকে বললো সর্বদা সত্য কথা বলতে হবে, তাহলে সত্য কথা বলার জন্য আমাকে কি করলো, সে একটা উপদেশ দিল, তাহলে এটা একটা কি উপদেশমূলক বাক্য, তার জন্য আমরা কি লিখবো, সেক্সের পরিবর্তে লিখবো অ্যাডভাইসড মি, ঠিক আছে। তাহলে টিচার অ্যাডভাইসড মি, ইনভার্টেড কমার পরিবর্তে টু, এবং এই যে স্পিক থেকে শুরু করে বাকি যা আছে তাই বসাবেন। তো তারপরে দেখেন পরের এক্সাম্পল, হি সেড টু মি গিভ মি এ বুক, তাহলে দেখেন এখানে কোনো আদেশ অনুরোধ কোনো কিছুই এখানে আমরা বুঝতেছি না, কারণ কোনো কিছু এখানে বোঝায়নি, এখানে সরাসরি বলছে কি, হি সেড টু মি গিভ মি এ বুক, এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে, এখানে কোনো আদেশ অনুরোধ কিছুই বোঝায় নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো, এই ক্ষেত্রে আমরা সেড টুর পরিবর্তে টোল্ড বসাবো, এবং ইনভার্টেড কমার পরিবর্তে টু, তা দেখেন হি টোল্ড মি টু, এখানে যা আছে তাই বসাবেন, জাস্ট কী হবে, পার্সনগত পরিবর্তনটা করবেন। তাহলে এখানে মি আছে ফার্স্ট পার্সন, তাহলে এখানে হিকে যদি আমরা ফলো করি তাহলে হির অবজেক্ট কি, হিম। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। তারপরে এক্সাম্পলটা দেখেন, হি সেড টু মি ডোন্ট বা ডু নট ওয়েস্ট ইউর টাইম, তো দেখেন এখানে নেগেটিভ, এই সেন্টেন্সটা কি নেগেটিভ আছে, তাহলে এখানে কি বলছে যে সময় তোমার টাইম কি করো না, নষ্ট করো না, তাহলে সে আমাকে বললো যে তোমার সময় নষ্ট করো না, এখানে কি করছে, আমাকে একটা উপদেশমূলক কথা বলছে, যার কারণে আমি কি করব, এখানে হি অ্যাডভাইসড লিখবো, হি অ্যাডভাইসড মি। তারপরে দেখেন আগে আমরা কি করতাম, ইনভার্টেড কমার উঠানোর জন্য টু ব্যবহার করতাম, তো যেহেতু নট আছে তাহলে কি আসবে, নট টু, টু নট কেউ লিখবেন না, অবশ্যই নট আগে আসবে, তাহলে নট টু। তারপরে এই যে এই পরের অংশ যতটুকু আছে, এই যে ওয়েস্ট, তাহলে ইউর, তাহলে এটা কি পসেসিভ ফ্রম সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন কাকে ফলো করে, অবজেক্ট, তাহলে অবজেক্ট এই মি, তাহলে মির আপনার পসেসিভ ফর্মটা কি, মাই। তো তারপরে টাইম আছে, টাইম বসাবেন। তো দেখেন তারপরে কি বলা আছে, তারপর আমরা দেখবো লেটের একটা উদাহরণ, হি সেইড লেট আস গো আউট ফর এ ওয়াক, তো এখানে দেখেন আমার লেট আস গো আউট ফর এ ওয়াক মানে কি, এখানে হাঁটার জন্য তাকে কি করলো, হাঁটতে যাওয়ার জন্য তাকে প্রপোজাল মানে প্রস্তাব দিল, তাহলে এখানে যেহেতু প্রপোজড করছে তাহলে আমরা কি লিখবো, হি প্রপোজড দ্যাট, কারণ দেখেন সেইট আছে এই জন্য কী হবে, ইডি যুক্ত হবে, তাহলে হি প্রপোজড দ্যাট। তারপরে কি আছে, লেট আস, তাহলে লেট আস এর সাবজেক্ট আমরা দেখেন এখানে আস হচ্ছে কি ফার্স্ট পারসন, তাহলে কাকে ফলো করে, এই সাবজেক্ট, তাহলে হি, তাহলে হি থাকলে তাহলে আমরা কী করবো, ওই অনুসারে যদি এখানে বসে তাহলে কী বসাতে হবে, দে, কারণ এখানে হি লিখতে পারবো না, কারণ আস হচ্ছে অনেক লোক বোঝায়, তাহলে থার্ড পার্সনে অনেক লোক বোঝায় কোনটা মানে কোন সাবজেক্টে, দেতে, তাই এই জন্য আমরা এখানে দে ব্যবহার করবো, এবং এটার সাথে আমি বলেছিলাম কী হবে, শুট হবে, তাহলে কি, দে শুড গো আউট ফর এ ওয়াক, তাহলে এই পর্যন্ত আপনারা বুঝতে পারলেন। তারপরে সর্বশেষ আমরা যেই এক্সাম্পলটি দেখাবো সেটা হচ্ছে, হি সেড টু মি লেট হিম সে হোয়াট এভার হি লাইকস, তা দেখেন এখানে কোনো প্রপোজ করে নাই, এখানে সরাসরি কথা বলা আছে। তো সরাসরি কথা বলা থাকলে আমরা কি করব, প্রথমে কি করব, সেটের পরিবর্তে টোল্ড, তাহলে হি টোল্ড মি দ্যাট, তারপর দেখেন এখানে আমার লেট হিম, তাহলে হিম থার্ড পার্সন, এটা অবজেক্ট আকারে দেওয়া আছে, তাহলে আমি কি করব, এটা সাবজেক্ট যদি লিখি তাহলে কি আসবে, হি, এবং বলছিলাম যদি কোনো প্রস্তাব দেওয়া না বোঝায় তাহলে আমরা কী করবো, মে বা মাইট বসাবো, তাহলে এখানে আমি কী করছি, মাইট বসাইছি, কারণ দেখেন আমাদের এই অংশটা কি পাস্ট, তাহলে যেহেতু পাস্ট তাহলে সেই অনুযায়ী আমি কী বসাবো, এখানে মাইট। তারপরে দেখেন এখানে বাকি যা আছে তাই বসাতে হবে, শুধু লাস্টে এখানে একটু লক্ষণীয় বিষয় যে এটা হি লাইকস মানে কি প্রেজেন্ট ইনডিফিনিটের মতো পড়ে এই অংশটা, যার কারণে আমি এটা কী করছি, পাস্ট ইনডিফিনিট করে নিয়েছি, হি লাইকড মানে এখানে ইডি যুক্ত করা আছে। তাহলে আশা করি ইম্পারেটিভ সেন্টেন্সটা আপনারা বুঝতে পারলেন। আর আমার কথাগুলো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কী করবেন, ভিডিও পজ করে একটু একটু করে দেখবেন আর একটা খাতা আলাদা করে লিখে বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। তো এখন দেখবো আমরা অপটাটিভ সেন্টেন্স। তো দেখুন অপটাটিভ সেন্টেন্সটা আসলে কী, এটা হচ্ছে প্রার্থনামূলক বা আশীর্বাদমূলক একটা বাক্য। তো এখানে এটা করার জন্য দেখেন প্রয়োজনীয় নিয়মসমূহগুলো কী কী, রিপোর্টিং ভার্বে উইশ বা প্রে বসবে, তো আর কি হবে, অক্সিলারি ভার্ব মে বা মাইট বসাতে হবে, তো আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। তো এইগুলো এলাকা শর্ত, কারণ এখানে যেহেতু আপনার প্রার্থনামূলক তাহলে এই প্রে এটাই বেশি হয়, উইশ তেমন একটা আসে না। তো দেখেন একটা এক্সাম্পল আমি এখানে লিখেছি, মাই মাদার সেইড মে গড ব্লেস ইউ, তাহলে দেখেন এখানে প্রার্থনা মানে কি, মে গড ব্লেস ইউ, তাহলে কী করতেছে, খোদার কাছে কী করতেছে মানে আল্লাহর কাছে
প্রার্থনা করতেছে কি মা। তাহলে যেহেতু প্রার্থনামূলক বাক্য, তাহলে আমি কি করব, এই সেটের পরিবর্তে কি লিখবো, প্রেইড। এখানে আর হবে, দুঃখিত ইয়ে রয়েছে, তাহলে প্রেইড। দেখেন মাই মাদার প্রেইড দ্যাট। তারপর এখানে দেখেন সাবজেক্টটা কি গড, তাহলে এখানে কি গডটা আগে লিখবেন, মে থাকলে কি হবে মাইট, এবং লাস্টে দেখেন ব্লেস ইউ, তাহলে এটা কি সেকেন্ড পারসন। তাহলে সেকেন্ড পারসন কাকে ফলো করে, অবজেক্ট। তো দেখেন এখানে অবজেক্ট যেহেতু নাই, তাহলে এখানে বলতেছে কি, দেখুন মা কার জন্য দোয়া করে, আমার জন্য বা তার সন্তানের জন্য। তাহলে ওই অনুযায়ী কী করবেন, একটা সাবজেক্ট এখানে বসিয়ে নেবেন। তো এটা ফার্স্ট পারসন ধরেই করবেন, এই জন্য কী হবে, মি হবে। তো যাই হোক, এটা আপনারা বুঝতে পারবেন, অথবা যদি আপনারা প্যাসেজ ন্যারেশন করেন তখন দেখবেন এখানে অবজেক্ট দেওয়া থাকবে। তো যাই হোক, এখন আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহার। এখানে দেখেন প্রয়োজনীয় নিয়ম সমূহগুলো কী কী। প্রথমে রিপোর্টের স্পিচের মধ্যে যদি আনন্দ, দুঃখ, বিস্ময় ইত্যাদি বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বে কী হবে, এক্সক্লাইমড উইথ, জয়, ওয়ান্ডার, সরো ইত্যাদি। তো দেখেন এক্সক্লেইমড, এটা উইথ মানে এক্সক্লেইম উইথ, এটা থাকবেই। তারপরে আপনার এখান থেকে কী করতে হবে, এই যে আনন্দ থাকলে জয়, বিস্ময় থাকলে কী হবে, ওয়ান্ডার, আর যদি দুঃখ থাকে তাহলে কী হবে, সরো। এই অনুসারে আপনারা কী করবেন, বসাবেন। আর ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে। এবং 3 নম্বরটা দেখেন, হাউ বা হোয়াট থাকলে ভেরি অথবা এ ভেরি হবে। তো এটা যারা আমরা ট্রান্সফরমেশন পারি বা বুঝি তারা অবশ্যই বুঝতে পারবো। আর যারা নতুন তারা অবশ্যই ট্রান্সফরমেশন সম্পর্কে একটু ধারণা যদি থাকে বা নিয়ে নেন তাহলে এটা পারবেন। মোট কথা সেন্টেন্স সম্পর্কে আপনার ধারণা থাকতেই হবে। আর রিপিটেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। আমি প্রথমেই বলেছিলাম যে প্রত্যেকটা যে সেন্টেন্সগত পরিবর্তনগুলো আছে এগুলো যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডিরেক্ট করবো, ওই ইনডিরেক্টে সবগুলি কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তো যাই হোক, এখন দুইটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করব। তো এখন দেখেন, হি সেইড হোয়াট এ ফুল দ্য ম্যান ইজ। তাহলে এখানে আমার দেখেন এটা হচ্ছে আমার কোনো মানে আনন্দ দুঃখ প্রকাশ কিছুই না, এটা নর্মাল একটা তো এখানে দেখেন আমি প্রথমে কী লিখবো, হি টোল্ড, কারণ সেইড থাকলে টোল্ড হবে, তাহলে হি টোল্ড দ্যাট। এই যে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট আসবে, এই জন্য দ্যাট। এখানে আমরা সাজাবো, প্রথমেই সাবজেক্ট দ্য ম্যান, তাহলে এটা আমরা প্রথমে লিখবো দ্য ম্যান। তারপর ইজ থাকলে কী হবে, ওয়াজ। তাহলে দেখেন হোয়াটে থাকলে কী হবে, এ ভেরি। আর যদি হাউ থাকে তাহলে শুধু ভেরি হবে। এই কথাটা মনে রাখবেন যে হোয়াটে থাকলে এ ভেরি আর হাউ থাকলে শুধু ভেরি। তারপর এটার পরে যে অংশটা থাকবে এটাই বসাবেন, তাহলে আপনার কি এটা কমপ্লিট। এবং তারপরে দেখেন, দ্য ক্যাপ্টেন সেইড হুররে আওয়ার টিম হ্যাজ ওন, মানে কি অধিনায়ক বলল যে আমরা কি করেছি, আমাদের দল জিতে গেছে। তাহলে এখানে আনন্দ প্রকাশ পাইছে। তাহলে আনন্দ প্রকাশ পেলে দেখেন কী হবে, দ্য ক্যাপ্টেন এক্সক্লেইমড, দেখেন এখানে যেহেতু সেইড তাহলে কী হবে, এক্সক্লেইমড উইথ, জয় হবে, যেহেতু আনন্দ এই জন্য জয়। যদি দুঃখ থাকতো তাহলে কী লিখতাম, সরো। তারপর কী আসবে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। তারপর এই যে আওয়ার টিম, তাহলে আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন, কাকে ফলো করবে, সাবজেক্ট দ্য ক্যাপ্টেন। তা দেখেন দ্য ক্যাপ্টেন আমার কি থার্ড পারসন, এটার সাবজেক্ট যদি আমি দ্য ক্যাপ্টেন বলতে এখানে আওয়ার, দেখেন আওয়ার যেহেতু অনেক লোক, তাহলে দ্য ক্যাপ্টেনের সাবজেক্ট যদি হি হয় তাহলে আমরা এখানে হি লিখতে পারি না, কারণ এখানে আওয়ার বলতে একটা পুরো টিম নির্দেশ করছে, আর একটা টিমে একজন লোক থাকে না। তাহলে আমরা কী করবো, সাবজেক্ট ধরবো দে। তাহলে দের পসেসিভ ফর্মটা কোনটা সেটা আপনারা খুঁজে বের করে এখানে লিখবেন, সেটা হচ্ছে দেয়ার। তাহলে দেয়ার টিম, এখানে হ্যাজ আছে, তাহলে কি আসবে, হ্যাড কি ওন। তো এইগুলো আগে আমি এগুলো সম্পর্কে বলেছি, যদি ওইগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আশা করি আমার কথাগুলো বুঝতে পারবেন। তো দেখেন, এই ছিল আমাদের সেন্টেন্স ন্যারেশনের আলোচনা। তো আমি 2টা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে সেন্টেন্স ন্যারেশনটা কী। তাহলে আমাদের পরবর্তী ভিডিওটি থাকবে প্যাসেজ ন্যারেশনের উপর। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা খুব ভালোভাবে এগুলো দেখে একটা খাতায় নোট করবেন, এবং নোট করে বিষয়গুলো কী করবেন, ভালোভাবে দেখবেন, একটু পড়বেন। যেগুলো আমি মুখস্থ করতে বলেছি এগুলো মুখস্থ করবেন, আর যেগুলো মানে ভালো করে বুঝে করতে বলেছি এগুলো করবেন, একটু প্র্যাকটিস করবেন। তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলি যে আপনাদের প্যাসেজ ন্যারেশনে একটুও প্রবলেম থাকবে না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, প্যাসেজ ন্যারেশন থাকবে আমাদের পরবর্তী ভিডিও। তো ওই ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রিত। তো আশা করি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।